মিয়ানমারে মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি করেনি সরকার। রাখাইনে নিরাপত্তা নিশ্চিতের আগে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ নয়। সংস্কারের নামে কালক্ষেপণ গ্রহণযোগ্য নয়। ঐক্যমত্য কমিশনকে 12 দলীয় জোট। সংস্কার নিয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার অভিযোগ ফখরুলের। সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে কাজ করছে সরকার, জানালেন তথ্য উপদেষ্টা। গণমাধ্যমের সংকট নিরসনে স্থায়ী কমিশনের তাগিদ। এবং রাজস্ব আহরণে প্রত্যক্ষ করে মনোযোগী হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। বিদেশি বিনিয়োগ বাড়াতে কমানো হচ্ছে কর হার, বললেন এনবিআর চেয়ারম্যান। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনার সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আব্দুর রউফ। এবার বিস্তারিত। জাতিসংঘের ত্রাণ সহায়তা পৌঁছাতে রাখাইনে মানবিক করিডোর নিয়ে সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। দুপুরে বিইউপিতে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক সেমিনারে তিনি বলেন, বিষয়টি এখনও প্রাথমিক আলোচনার পর্যায়ে আছে। যুক্তরাষ্ট্রের হয়ে আরাকানে প্রক্সি যুদ্ধ শুরু করছে বাংলাদেশ। প্রতিবেশী রাষ্ট্রের কিছু গণমাধ্যম এমন গুজব কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেন নিরাপত্তা উপদেষ্টা। সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, দ্বিপক্ষীয় আলোচনায় রোহিঙ্গা ইস্যুতে ফলাফল আসবে না। নিরাপত্তার বিষয়টিতে নিশ্চিতের পরেই তারা চলে যাবে। That we'd like to see Rohingyas selected by Rohingyas themselves in positions of authority and integrating them at various levels of the evolving administration there. We are still waiting for a response. সংস্কারের নামে কালক্ষেপণ গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন 12 দলীয় জোটের প্রধান সমন্বয়ক মোস্তফার জামাল হায়দার। সকালে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। আর কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, একক প্রচেষ্টায় ঐক্যমত্য তৈরি সম্ভব নয়। এজন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন। সুরাইয়া মনির রিপোর্ট। সংসদ ভবনের এলইডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করতে আসেন 12 দলীয় জোটের 13 সদস্যের প্রতিনিধি। বৈঠকে সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলো ন্যূনতম মতের ভিত্তিতে এক হওয়া এবং জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার উপর জোর দেন বক্তারা। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, জাতীয় ঐক্যমত্যের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। ঐক্যমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছুটা ছাড় দিতে হবে, সবাইকেই আমাদের এক জায়গায় আসতে হবে। আমরা সব বিষয়ে একমত হতে পারবো না, কিন্তু রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যে মৌলিক জায়গাগুলো, সেখানে আমাদেরকে একমত হয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বৈঠক শেষে ব্রিফিংয়ে জোটের মুখপাত্র শাহাদাত হোসেন বলেন, জাতীয় সংসদের মেয়াদ 5 বছর রাখার পক্ষে এবং 25 বছরের নিচে এমপি নির্বাচন করা যাবে না বলে সুপারিশ করা হয়েছে। 18 বছর বয়সের একজন কচিকাঁচা শিশুকে আমরা সংসদে প্রেরণ করতে পারি না আইন প্রণয়নের জন্য। আমরা বলেছি যে নির্বাচনের জন্য যে বয়স 25 বছর, এই 25 বছরের কমে করা যাবে না। জোটের প্রধান সমন্বয়ক মোস্তফা জামান হায়দার জানান, সংস্কারের নামে কালক্ষেপণ না করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তাগিদ দেওয়া হয়েছে। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের আমরা যারা অংশগ্রহণ করেছিলাম, সেই গণতান্ত্রিক শক্তিসমূহ এবং বর্তমান সরকার, তারা সবাই মিলে একটি অবাধ, নিরপেক্ষ এবং দ্রুত জনগণের নির্বাচিত নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করার লক্ষ্যে আমরা এগিয়ে যাব। সবার সঙ্গে আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটি জাতীয় সনদ তৈরি করাই কমিশনের লক্ষ্য বলে জানান তিনি। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপি সংস্কার শুরু করেছে দাবি করে এ নিয়ে বিএনপিকে অযথা প্রশ্নবিদ্ধ করা রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বিচার বিভাগ ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার দাবি জানালেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন।
জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সম্পাদক পরিষদ আয়োজিত আলোচনায় অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও রাজনৈতিক ব্যক্তিরা। এ সময় গণমাধ্যমের স্বাধীন ও মুক্ত চিন্তার বিকাশে কোনো হঠকারী সিদ্ধান্ত চান না বলে জানান সিনিয়র সাংবাদিকরা। যারা এই দেশে কর্মসংস্থানের ব্যবস্থা না করে তার লভ্যাংশ বিদেশে পাচার করে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। ফ্যাসিজমের মাধ্যমে গত 17 বছর দেশের গণমাধ্যম নিয়ন্ত্রণ করা হয়েছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণমাধ্যমকে জনগণের পক্ষে কাজ করার আহ্বান জানান রাজনীতিকরা। জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমরা যে মুক্ত গণমাধ্যমের প্রত্যাশা করি এবং জনগণের মিডিয়ার প্রতি যে আস্থা বিশ্বাসের জায়গা, সেটি সম্পূর্ণরূপে নিশ্চিত হবে না। সংবাদ মাধ্যমের পরিপূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা উচিত, কিন্তু তারপরেও ওটার একটা সিলিং থাকতে হবে, কারণ দেশ আছে, দেশের স্বাধীনতা আছে। বিএনপি সবসময় গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী জানিয়ে দলের মহাসচিব বলেন, তার দল অন্যায়ভাবে কোনো মত চাপিয়ে দেওয়ার পক্ষে নয়। আমরা বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকব। সে গভর্নমেন্টে থাকি আর না থাকি, যেখানেই থাকি। আপনাদের প্রতি অতীতে এই যে নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, আপনাদের আইন কানুনগুলোর যে পুরোপুরি ফ্যাসিবাদী চরিত্র দেওয়া হয়েছে, এগুলোর বিরুদ্ধে কিন্তু আমরা লড়াই করেছি, আমরা লড়াই করে চলেছি, এখনো করছি। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে রাখাইনে করিডোর দিলে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণতান্ত্রিক নীতি এবং একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানোর যে নীতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরোধী, যারা জিয়াউর রহমানের বিরোধী, যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরোধী, তারা গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে দেবে না বলেই নানা ধরনের চক্রান্তের বেড়াজাল নির্মাণ করছে। প্রেস ক্লাবের সামনে প্রতীকী অবস্থান কর্মসূচিতে দলের চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, বিএনপি জনগণের দল বলেই বারবার নির্বাচনের কথা বলে। আমরা গণতন্ত্র হত্যা করতে চাই না, আমরা জনগণের সেবা করতে চাই। যেই জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় বসিয়েছিলেন, সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করেছিলেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। একজনের একটির বেশি গণমাধ্যম নয়, এ তত্ত্ব মাথায় নিয়েই সাংবাদিকতা সুরক্ষা আইন প্রণয়নে কাজ করছে সরকার। রাজধানীর মাইডাস সেন্টারে গণমাধ্যমের স্বাধীনতা রোডম্যাপ সংস্কার বিষয়ক আলোচনায় এ কথা জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। এতে গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ বলেন, ন্যায্য পারিশ্রমিক ও নীতিগত সহায়তার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। মনিরুল ইসলামের প্রতিবেদন। অনেকটা অনাড়ম্বরভাবেই চলে গেল বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। আধুনিক সভ্যতার এই সময়েও দেশের গণমাধ্যম কতটা স্বাধীন বা মুক্ত, সেটিই বড় প্রশ্ন। তাই নতুন সাহসী বাংলাদেশের গণমাধ্যমের সংস্কার রূপরেখা নিয়ে টিআইবির সঙ্গে যৌথভাবে সেমিনার আয়োজন করে ইউনেস্কো ঢাকা অফিস এবং সুইডেন দূতাবাস। আলোচনা জুড়ে গুরুত্ব পায় 3 সাংবাদিকের চাকরিচ্যুতির ঘটনা। বিগত সময়ে সাংবাদিক হয়রানি, হামলা, মামলা, রাষ্ট্রীয় হস্তক্ষেপের বিষয়টিও উঠে আসে। তাই নতুন বাংলাদেশে এর পুনরাবৃত্তি চান না গণমাধ্যম সংশ্লিষ্টরা। জাতীয় পরামর্শ সভা ডেকে সংস্কার বাস্তবায়নের স্টেক হোল্ডারদের মতামত নেয়। এই কাজটা অ্যাটলিস্ট সংস্কার না হোক বা না হোক, আলোচনাটা যদি শুরু হয় তাহলে সরকারের উপরও একটা প্রেশার তৈরি হবে। 15 বছর ধরে যা হয়েছে, আমাদের সংবাদপত্রের মালিকানা যাদের হাতে ছিল তাদের বেশিরভাগই সরকার ঘনিষ্ঠ ছিলেন এবং তার কারণে আসলে সাংবাদিকরা মাঠে মার খেয়েছেন। বর্তমান সরকারের আমলে গণমাধ্যমে স্বাধীনতার সূচকে বাংলাদেশ এগিয়েছে 16 ধাপ। তবে রাজনৈতিক সরকার এলে সূচক যে 32 ধাপ পেছাবে না, সে নিয়েও সন্দিহান নওয়াব সভাপতি একে আজাদ। ইন্ডিপেন্ডেন্টলি ভাবে কি কেউ কখনো ফাংশন করতে পারে নাই। আগামীতে অবস্থা আরও দিন দিন কিন্তু ডেটোরেট করছে। এই 16% যে আগামী দিনে 32% পিছিয়ে যাবে না, তার কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো যদি এই সংস্কার বাস্তবায়ন না হয়। তবে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান মনে করছেন, স্বাধীন সাংবাদিকতায় আজও বৈরী পরিবেশে টিকে থাকার লড়াই চলছে। তবে এই টিকে থাকার মধ্যে কোনো গলদ চান না তিনি। ইন্ডিপেন্ডেন্টলি তদন্ত করবে। আমরা যদি ওই ধরনের ঘটনা সরকারকে তদন্ত করতে দেই, সরকার পক্ষপাত করবে, ওটা বিশ্বাসযোগ্য হবে না। সে কারণে আমরা গণমাধ্যম কমিশন করতে বলেছি, একই সাথে সাংবাদিকতা সুরক্ষা আইন করতে বলেছি এবং এই দুটো আইনের জন্য আমরা দুটো খসড়া তৈরি করে দিয়েছি, যাতে খুব দ্রুততার সাথে সরকার এগুলো করতে পারে। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, শুধু সংবাদপত্রই নয়, ইলেকট্রনিক মাধ্যমের জন্য সম্প্রচার নীতিমালা দ্রুত বাস্তবায়ন জরুরি। একটা তথ্য কমিশন যেটা পালাতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ পতনের পর,
9 মাস পার হয়ে গেল, এতবার আমরা চেষ্টা করছি, সরকারকে বলছি একটা কমিশন আপনি গঠন করুন, নতুন করে যে আইন আছে তার উপর ভিত্তি করে করুন, কমিশনটাকে কাজ করতে দিন আপনি। তবে তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, গণমাধ্যমের সুরক্ষা নিশ্চিতে সাংবাদিকতা সুরক্ষা আইন নিয়ে কাজ করছে সরকার। হাউজের পলিসি আমি বাধ্য ছিলাম বা আমরা এইভাবে করছি, এটা আমি মনে করি না। এইটা তো আমাদের সবার বাস্তবতা ছিল, বাংলাদেশ সবাই বেশিবাদের অধীনে ছিল। তো আমি মনে করি যে এই দায়বদ্ধতা এবং পেশাদারিত্বটা আমরা দেখব সাংবাদিকদের, এবং আমরা আমাদের সরকার যতদিন আছে আমরা চেষ্টা করব রিফর্মগুলো বাস্তবায়ন করার জন্য ধীরে সুস্থে সবার সাথে কথা বলি, স্টেকহোল্ডারদের সাথে, এবং সাংবাদিকদের কল্যাণের জন্য যতটুকু আমরা করে যেতে পারি আমরা ততটুকু চেষ্টা করব। বাসসহ রাষ্ট্রীয় 3 গণমাধ্যমকে একীভূত করার পাশাপাশি মূল্যস্ফীতি বিবেচনায় বিজ্ঞাপনের হার বাড়ানোর কথাও বলেন মাহফুজ আলম। পাবলিক আউটরিচকে কিভাবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে আপিল বিভাগে দ্রুত শুনানির আবেদন করেছে জামায়াতে ইসলামী। বিষয়টি মঙ্গল অথবা বুধবার আদালতে উঠতে পারে। এদিকে সংবিধান ও ইসলামের সঙ্গে সাংঘর্ষিক নারী সংস্কার কমিশনের সুপারিশ বাতিল সহ কমিশন পুনর্গঠন চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। 2021 আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামিদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি হবে মঙ্গলবার। কাজী পাপ্পুর প্রতিবেদন। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে দ্রুত শুনানির আবেদন জানিয়েছে জামায়াতে ইসলামী। আপিল বেঞ্চে এই আবেদন করেন দলটির আইনজীবী এহসান সিদ্দিকী। তিনি বলেন, এই মামলার সঙ্গে জামায়াতের রাজনৈতিক ভবিষ্যৎ সরাসরি জড়িত বিধায় দ্রুত শুনানি প্রয়োজন। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি হবে মঙ্গলবার। সেদিন আলোচিত মামলাটি প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের কার্যতালিকায় সবার ওপরে থাকবে। আমরা তো আসামি পক্ষে হাইকোর্ট ডিভিশনে যে সমস্ত যুক্তিতর্ক আমরা তুলে ধরেছি, হাইকোর্ট ডিভিশন এটা অ্যাকসেপ্ট করেছেন। এখনো আমরা মনে করি যে যদি এটা আমরা শুনানি করতে পারি এবং কোর্ট যদি ভালো করে কাগজপত্র ইত্যাদি নিশ্চয়ই দেখবেন এবং আমরা আমাদের খালাস যেটা আগে হয়েছিল ওটাই বহাল থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। সংবিধান ও ইসলাম ধর্মের সঙ্গে সাংঘর্ষিক নারী সংস্কার কমিশনের সুপারিশ বাতিল সহ কমিশন পুনর্গঠন চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী রিটটি দায়ের করেন। এতে বলা হয়, নারীর সম্পত্তির উত্তরাধিকার নিয়ে বিভ্রান্তিকর সুপারিশ এসেছে। বহুবিবাহ বন্ধের বিষয়টিও ধর্মবিরোধী। সকল অংশকে আমরা চ্যালেঞ্জ করি নাই। এই রিপোর্টের যে সকল অধ্যায়ে যে সকল অনুচ্ছেদে বা উপ অনুচ্ছেদ রয়েছে যেগুলা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক, পাশাপাশি ইসলাম ধর্মের মৌলিক যে বিষয়গুলো রয়েছে এবং কোরআনিক আইন রয়েছে, কোরআনের সাথে সাংঘর্ষিক রয়েছে, হাদিসের সাথে সাংঘর্ষিক রয়েছে, সেই সকল বিষয়কে আমরা এই রিট পিটিশনে চ্যালেঞ্জ করেছি। বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কে শুধুমাত্র পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, এখানে যে পুরুষের যে শাস্তি বিধান রয়েছে 7 বছরের, এটি কেন অসাংবিধানিক নয় এবং কেন এটি স্ট্রাক ডাউন করা হবে না। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া এমন তথ্য সংবলিত চিঠি আপিল বিভাগে উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ, যা লিখিতভাবে জানিয়েছে সিডনির ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস। আনফরচুনেটলি উনি পিএইচডিটা কমপ্লিট করতে পারেন। এছাড়া আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। রাজস্ব আহরণে সরকারকে প্রত্যক্ষ করে মনোযোগী হওয়ার পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জোর দেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আসন্ন বাজেট নিয়ে এক সেমিনারে তারা এ পরামর্শ দেন। এতে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানান, বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রতিযোগী দেশের তুলনায় কর হার কমানো হচ্ছে। রেজা খানের রিপোর্ট। আসন্ন বাজেট নিয়ে রাজধানীর একটি হোটেলে সেমিনারের আয়োজন করে ফরেন চেম্বার, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও জাপান চেম্বার। এতে বক্তারা রাজস্ব আহরণে পরোক্ষ করে নির্ভরতা কমিয়ে সরকারকে প্রত্যক্ষ করে জোর দেওয়ার তাগিদ দেন। How do you really increase more direct taxation? It has to be, as a country, we really need to really improve that. Indirect taxation is not a progressive taxation solution. অনুষ্ঠানে বক্তারা বলেন, জিডিপি প্রবৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর দিতে হবে। একটা কোম্পানি তারা বাইরে এক্সপোর্ট করে এবং ভালো ফরেন এক্সচেঞ্জ আর্নিং হয় সেখান থেকে, কিন্তু আমি দেখলাম যে এখানে তাদের উপর ট্যাক্স হচ্ছে 5%, চাল, ডাল, পেঁয়াজ, রসুন এগুলোর উপর 1%, যাতে করে তাদের একটা বড় ধরনের সমস্যা হচ্ছে। We also need to, relax the rules and regulation in the custom procedures.
আলোচনায় গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ডক্টর এম মাসরুর রিয়াজ বলেন, রফতানি ও রেমিটেন্সে ধারাবাহিক প্রবৃদ্ধি অর্থনীতিতে ভালো ইঙ্গিত দিচ্ছে। It is much more important to first stabilize the economy, bring back the growth drivers on the right track, and then the growth will follow automatically. এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানান, প্রতিযোগিতায় টিকে থাকতে দরকার প্রচুর বিদেশি বিনিয়োগ। সে লক্ষ্যে প্রণোদনা বাড়ানোর পাশাপাশি কমানো হচ্ছে কর হার। We have gradually reduced our tax rate to be competitive with our competing countries to attract national and foreign direct investors. If you remember, if you go back to our previous finance act, our corporate tax rate was as high as 50%, and now it become 22.5%. আসন্ন বাজেটে করের আওতা বাড়ানো হবে বলেও জানান তিনি। Promise is to make your compliance much easier and to increase our tax net at any cost. রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে তীব্র হচ্ছে খরা ও পানি সংকট, যার প্রভাব পড়েছে কৃষিতে। কিষাণ বলছে, এসব সংকটে দশকের ব্যবধানে বাংলাদেশেও ফসল উৎপাদন কমেছে। এমন পরিস্থিতিকে খাদ্য নিরাপত্তার জন্য উদ্বেগজনক বলছেন বিশ্লেষকরা। জলবায়ুর প্রভাব ঠেকাতে জলাধার বাড়ানো ও বনায়নে তাগিদ দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধি ও খরায় বিপর্যস্ত হচ্ছে কৃষি। গেল কয়েক বছর বাংলাদেশেও একই পরিস্থিতি। গ্রীষ্মকালে তাপপ্রবাহের কারণে পানির প্রাপ্যতা কমে যায়, যা কৃষির ওপর ব্যাপক প্রভাব ফেলে। এতে প্রতিনিয়তই কমছে উৎপাদন। প্রকৃতির বৈরিতায় প্রতি বছর স্থান ভেদে 2 থেকে 3 ফুট করে নামছে পানির স্তর, যা সুপেয় পানি সরবরাহের ক্ষেত্রে হুমকি। খরার কারণে বছরে নষ্ট হচ্ছে অন্তত 35,20,000 হেক্টর জমির ফসল। টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ 3,500 কোটি। আমার এই ক্ষেত্রে করতে প্রায় 10-12 হাজার টাকা খরচ হয়ে গেছে। তা এখন এটা যদি বিক্রি করতে যাই, আমি 5,000 টাকাও বিক্রি করতে পারবো না। এটার কারণে আমার 5 পাখি ক্ষেত, প্রতি পাখিতে 12,000 টাকা খরচ, 5 পাখি খেতে 60,000 টাকা লস। তারপরে 5 পাখি খেতে আমার কতটি ধান হইতো, কমসে কম 100 মন ধান মরিতাম, তো আমি 10 মন ধান পাবো না। পানি আরো দিন দিন নিচে নামতে আছে। পানি আগে যে পানি উঠতো, তাই খরার কারণে পানি তার অর্ধেক ওঠে, পাতালে পাইতে আছে না, লেওয়াট পাইতে আছে না। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজনের বিকল্প নেই। আশু করণীয় হিসেবে জলাধার বাড়ানো সহ পরিকল্পিত উন্নয়নের পথে হাঁটতে হবে। ধানি জমি সেখানেও পানি দিতে পারছে না, তাহলে তো ইল যদি কমে যায়, তাহলে অর্থনীতির উপর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কৃষকরা কিভাবে তার ফসলে যে খরচ করে লাগিয়েছে সেই খরচটা তুলতে পারবে কিনা, সেটাও কিন্তু আমি শঙ্কিত। বেশি বেশি গাছ লাগাতে হবে, যেখানে খালি আছে ঘন করে গাছ লাগাতে হবে এবং সেই গাছগুলিকে বাঁচিয়ে রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের সারফেস ওয়াটার, আমাদের উপরিভাগে যে পানিগুলো থাকে নদী নালা খাল বিলে, সেখানে পানির পরিমাণ বাড়াতে হবে। নাসার গবেষণা বলছে, বর্তমান ধারা চলতে থাকলে এই শতকের শেষ নাগাদ বিশ্বজুড়ে খরার তীব্রতা 50% বাড়বে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সুপ্রিম কোর্টে জ্যেষ্ঠ আইনজীবী জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকেল 4:30টার দিকে তিনি ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে মারা যান। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ব্যারিস্টার রাজ্জাক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 2013 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামী নেতাদের পক্ষে আইনজীবী প্যানেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 2013 সালের 17 ডিসেম্বর দেশ ত্যাগ করেন এবং দীর্ঘ 11 বছর পর 2024 সালের 26 ডিসেম্বর দেশে ফিরে আসেন তিনি। দেশের বাইরের খবর। পহেলগামে জঙ্গি হামলার জেরে ভারত পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ অব্যাহত রয়েছে। সীমান্তে ভারতীয় সেনাদের হাতে এক রেঞ্জারকে আটকের ঘটনায় পাকিস্তানি সেনারা যেন আরও বেশি ক্ষেপে গিয়েছে। এর মধ্যে নিজেদের সমুদ্র বন্দরে ভারতীয় জাহাজ প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসলামাবাদ। এদিকে গাজা ইসরায়েলি হামলায় আরও 45 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট।
পহেলগামে জঙ্গি হামলার জেরে চিরবরী দুই প্রতিবেশী ভারত পাকিস্তানের বাণিজ্য যুদ্ধ থামছেই না। সীমান্তে গোলাগুলির বিষয়টিকে বাদ দিলে বলা যায় অস্ত্রের ঝনঝনানির পরিবর্তে পরস্পরকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতেই ব্যস্ত দুদেশের কর্তারা। সীমান্ত ও আকাশপথ বন্ধ এবং সাংস্কৃতিক নিষেধাজ্ঞা দিয়েই ক্ষান্ত হচ্ছে না তারা। পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রেও কড়াকড়ি অবস্থানে রয়েছে। পাকিস্তানি পণ্য আমদানিতে দিল্লির নিষেধাজ্ঞার 24 ঘণ্টা না পেরোতেই নিজেদের সমুদ্র বন্দরে ভারতীয় জাহাজ প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসলামাবাদ। শনিবার মধ্যরাতে পাকিস্তানের সমুদ্র বিষয়ক মন্ত্রণালয় এই নির্দেশ জারি করে। অন্যদিকে রাজস্থান সীমান্ত থেকে ভারতীয় সেনারা এক পাকিস্তানি রেঞ্জার্সকে আটকের ঘটনায় নিয়ন্ত্রণ রেখায় দুদেশের সেনাদের ব্যাপক গোলাগুলি হয়েছে, যাকে পহেলগাম হামলার পর উভয় দেশের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ বলা হচ্ছে। এর আগে গত 23 এপ্রিল অর্থাৎ পহেলগামে বন্দুক হামলার পরদিন পাঞ্জাবের পিরোজপুর সেক্টর দিয়ে অনুপ্রবেশের দায়ে এক বিএসএফ সদস্যকে আটক করে পাকিস্তান। গাজায় কিছুতেই থামছে না ইসরায়েলি বর্বরতা। স্থানীয় সময় শনিবার রাতের হামলায় আরও 45 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে গেল কয়েকদিনে প্রাণ হারিয়েছেন আরও 57 জন। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষিত 3 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন কমপক্ষে 30 দিনের যুদ্ধবিরতি ছাড়া কোনো অর্থপূর্ণ আলোচনা সম্ভব নয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবার। মিয়ানমারে মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি করেনি সরকার। রাখাইনের নিরাপত্তা নিশ্চিতের আগে রোহিঙ্গা প্রত্যাবাসন নয়। সংস্কারের নামে কালক্ষেপণ গ্রহণযোগ্য নয়, ঐক্যমত্য কমিশনকে 12 দলীয় জোট। সংস্কার নিয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার অভিযোগ ফখরুলের। সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে কাজ করছে সরকার, জানালেন তথ্য উপদেষ্টা। গণমাধ্যমের সংকট নিরসনে স্থায়ী কমিশনের তাগিদ। এবং রাজস্ব আহরণে প্রত্যক্ষ করে মনোযোগী হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। বিদেশি বিনিয়োগ বাড়াতে কমানো হচ্ছে কর হার, বললেন এনবিআর চেয়ারম্যান। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।